সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার ডান দিকে আছেন লেখক অ্যাক্টিভিস্ট হুমায়ুন কবির। এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক ওবায়দুল্লাহ বাদল। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 24 জুন 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 কারা চত্বরে ঠিকাদারকে পেটালেন যুবলীগ নেতা, বাজলো পাগলা ঘণ্টা। 2012 বাংলাদেশের মানবাধিকার নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ। 2013 ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংকের পাশে থাকবে বিএনপি। 2014 আজ আসছেন সুষমা স্বরাজ। 2015 ইয়াবা নিয়ন্ত্রণে 50 প্রভাবশালী। 2016 ক্রসফায়ার 9 ফাহিমকে হত্যা করা হয়েছে খালেদা। 2017 চাঁদপুরে পুলিশ ছাত্রলীগ সংঘর্ষ, গাড়ি ভাঙচুর। 2018 চট্টগ্রামে আটক জামায়াতের 220 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। 2019 বেতন বাড়লেও কমেনি দুর্নীতি টিআইবি। 2021 ক্যাসিনো কাণ্ডে টাকা পাচারের তথ্য পেলেও তদন্ত এখনও শেষ হচ্ছে না। 2022 স্কুলে সুপেয় পানি, টয়লেট পায় না 30 লাখ শিশু, ডয়চে ভেলে। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি লেখক অ্যাক্টিভিস্ট হুমায়ুন কবির। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2009 সালের একটি খবর। কারা চত্বরে ঠিকাদারকে পেটালেন যুবলীগ নেতা, বাজলো পাগলা ঘণ্টা। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। হাসিনার শাসন কি রাজনৈতিক গুন্ডামির আখড়া হয়ে গেছে? জেলখানার মতো একটি সেন্সিটিভ জায়গায়ও তারা তাদের থাবা বসাতে ভুল করেনি। এটি আসলে কোন ক্ষমতা বলে, বা এই ঔদ্ধত্য দেখাবার মতো সাহস শুরুতেই কেন পেল? প্রশাসন কেন চুপ থাকলো? ইতিহাস কিন্তু আওয়ামী লীগের অনেক পুরানো। সেটা সেই স্পিকার শাহেদ আলীকে পিটানোর থেকে শুরু করে হয়েছে সংসদে। সেখানে একজন ঠিকাদারকে পিটানো এটা তো কোনো বিষয় না। কিন্তু কারাগার তো সেনসিটিভ জায়গা, কিন্তু কারাগারের ভিতরে সেই জায়গার মধ্যে এরকম বিশৃঙ্খলা করাটা কি এত সহজ ছিল? এখন কারাগারের ওটা খুবই সুশৃঙ্খল একটা জায়গা হওয়া উচিত, কিন্তু কারাগার কিন্তু আমরা ওখানে অনেক বাণী দেওয়া আছে যে ভালো হওয়ার জন্য এখানে আমরা রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ ইত্যাদি। আসলে ওখানে ঢোকা মানে অন্য একটা জগৎ। জেলখানার অভিজ্ঞতা আমার খুবই তিক্ত। আপনার পিটানো নিয়ে আমার কাছে 3টা রিপোর্ট আপনাকে একই সাথে মনে করাই দেই। লালমনিরহাটে এলজিইডি প্রকৌশলীকে পিটিয়েছে আওয়ামী লীগ নেতা। এটা হলো 22 মার্চ 2022 সালের কথা। অফিসে ঢুকে পেটালেন আওয়ামী লীগ যুবলীগ নেতা শরীয়তপুরের এলজিইডি প্রকৌশলীকে 2 অক্টোবর 2022। আবার কুমিল্লায় শিক্ষা প্রকৌশলীকে পিটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা 1 এপ্রিল 2024। একদম এই যে লেটেস্ট, মানে বিদায়ের আগে। হ্যাঁ, এখন এই যে পিটাপিটির এটা অভ্যাস তো ওদের সবসময়ের জন্য ছিল। এটার মধ্যে বিচিত্র কিছু নাই। আর জেলখানা কারারক্ষীদের ওখানে বাইরে থেকে আমরা যত মনে করি রেস্ট্রিকশন, শুধু আমাদের বের হওয়ার জন্য। কিন্তু এই সকল ঘটনায় প্রশাসনকে আমরা চুপ থাকতে দেখেছি। কারণ প্রশাসন ওখান থেকে টাকা পাচ্ছে। তাদের তো, তারা যদি আপনি নীতিগতভাবে তখনই শক্ত হবেন যদি আপনি নৈতিকতা নষ্ট না করেন। কিন্তু আমার যদি নীতি না থাকে, আমার যদি নৈতিকতার অবক্ষয় হয়, তাহলে আমি আমার সাপোর্টিং যারা আছেন তাদের সাথে আমি নীতি কথা বলতে পারবো না, এবং আমি তাদের সামনে সবসময় মাথা নিচু করেই থাকবো। চোর হইলেও আমি যদি আইজিও হই, আইজি প্রিজন হই, কিন্তু আমি তো চোর,
আমি আমার সিপাহীদের সাথে, আমার কারারক্ষীদের সাথেও ভালোভাবে কথা বলতে পারবো না, কারণ ওরাই আমাকে টাকা দিচ্ছে, জানে স্যারকে টাকা দিলেই মানে সব এই কিছু ছিল যায়। পরিবেশ। এটা একটা সিস্টেম। এই পরিবেশের জন্যই আমরা জেলখানার মতন সংরক্ষিত এলাকায়ও যে পিটাতে পারে, আর পিটাতে পারে সেখানে যদি বিচারহীনতা থাকে। কারণ যারা পিটাচ্ছে তারা সবসময় ক্ষমতাসীন দলের কেউ, তারা জানে যে পিটালে কিছু হবে না, এবং ওখান থেকে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারাও তাদেরই কর্মী যারা পিটাচ্ছে, কাজেই তারা পিটাতে এটা কোনো দ্বিধা করে না। এটা নিজেরা এটা হলো একটা উইনিং সিচুয়েশন এবং সম্মিলিত প্রয়াস। ওবায়দুল্লাহ বাদল, একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে প্রশাসনের মধ্যে এরকম প্রায় সরকারি দপ্তরে আমরা দেখেছি বিগত সময়ে একে ধরে পেটানো, ওকে বের করে দেয়া, একে বিবস্ত্র করা, এটি কিন্তু আমরা দেখেছি, অভ্যস্ত। আপনি সাংবাদিক হিসেবে সচিবালয়ের ভিতরেও দেখেছেন একই দৃশ্য। প্রশাসনগুলো তদন্ত কমিটি করতো, তদন্ত কমিটি করে আর কোনো প্রতিবেদন আলোর মুখ দেখতো না, বা কোনো পক্ষই অপরাধী হিসেবে আমরা সামনে পেতাম না কখনোই। এটির কারণ কি ছিল? আসলে সরকারি কর্মচারী আইন অনুযায়ী চাকরি আচরণ বিধি আছে। বিধি যখন ফাংশন করে না, যখন দলীয়ভাবে কর্মচারী নিয়োগ করা হয়, নিয়োগের সময় যে যোগ্যতা, মেধা, দক্ষতা দেখে নেওয়া উচিত, সেটি যখন ভায়োলেট করে, ও আমার দলের কর্মী, ও আমার দলীয় ভাই, এবং অযোগ্য মেধাহীন ক্যাডারকে যখন আপনি নিজের দলের লোক মনে করে নিয়োগ দিবেন, তখন তো তার কাছ থেকে আপনি তো অরিজিনাল কাজটা পাবেন না, সুশাসন আশা করা যায় না। আর যখন একজন দলীয় ক্যাডার যখন নিয়োগের সময়ই বুঝতে পারে যে আমার সরকার, মানে সরকার আমার পিছনে আছে, আইন কানুন আমার জন্য, সবার জন্য প্রযোজ্য, বাট আমার জন্য না, কারণ আমি সরকারের নিজস্ব ক্যাডার বাহিনী, মানে নিজস্ব লোক। সুতরাং ও তখন চেইন অফ কমান্ড মানবে না, ও তখন ওই নিয়ম নীতি, আইন বিধি এগুলোর ধার ধারবে না, কারণ ও সরাসরি মানে দলীয় আচরণটাই করবে। এই মানসিকতার মানুষগুলো তো এখনো প্রশাসনে রয়ে গেছে। হ্যাঁ, তারা এখনো আছে। এই বোঝা নিয়ে আমরা কতদূর এগোবো? এটির একমাত্র উপায় হচ্ছে যে শাসন বদলে গেছে। 5 আগস্টের পর নতুন সরকার আসছে, কিন্তু এই সরকারের কিন্তু কোনো নিজস্ব বাহিনী নাই, এই সরকারের কিন্তু নিজস্ব কোনো নিয়োগ নাই। আগে গত 20 বছর বা 25 বছর, 30 বছর পর্যন্ত যারা নিয়োগ হয়েছে তারাই এখন প্রশাসনে আছে। এখন তারা যে জিনিসটা হইতে পারে, সরকার যদি নিয়ম নীতির ব্যাপারে কঠোর হয়, যে আমি আইন কানুন বহির্ভূত কোনো কাজকে আমি অ্যালাউ করব না, তখন হয়তো তারা ওই যে ডেসপারেটলি তারা যে মানে আচরণগুলো করত, যে আচরণগুলো প্রশাসনে মানে যে আচরণ বিধিমালা সমর্থন করে না, ওইগুলো হয়তো করবে না। কিন্তু না বাদল ভাই, এই জায়গায় আমার একটি পাল্টা প্রশ্ন আছে। সেটি হচ্ছে, আমরা দেখেছি যে কিছুদিন আগেও সচিবালয়ের মধ্যে নানান ধরনের মিছিল, হ্যান্ড মাইক নিয়ে মিছিল, বিক্ষোভ, কলম বিরতি, কর্মবিরতি, আরও অনেক কিছু দেখেছি। কই সরকার তো বলছেন যে সরকার স্ট্রিট হলে এটি তারা পারবে না, কিন্তু তারা তো পারছে। ঈদের পর প্রথমবারের মতো মিছিল করেছে সচিবালয় কর্মচারীরা, আন্দোলনরত। তারা সরকারি কর্মচারী সংশোধিত অধ্যাদেশ এটি বাতিলের দাবিতে তারা আন্দোলন করছে। এটি কি তারা করতে পারে? আইনটি এখন কার্যকর, অধ্যাদেশ যেহেতু ক্যাবিনেটে অনুমোদন হয়ে গেছে, সেটি গ্যাজেটও জারি হয়ে গেছে, তার মানে এটি কিন্তু আইন হয়ে গেছে, অধ্যাদেশ হয়ে গেছে। এটা এখন যারা মিছিল করেছে সেই অনুযায়ী প্রত্যেকের কিন্তু চাকরি থাকার কথা না, তারপরেও তারা এই মিছিলটা করার সাহস পাচ্ছে। কি কারণে? এই সরকার তো আমাদের কিছু করবে না বা করছে না, অলরেডি কিন্তু এটা আইনের লঙ্ঘন। এই বিদ্যমান যে আইনটি পাস হলো, গ্যাজেট জারি হলো, সেটির লঙ্ঘন। এটি একটা আছে, যেটা হচ্ছে যে একটা উপদেষ্টা কমিটি হয়েছে আইন উপদেষ্টাকে প্রধান করে। আজকে আইন উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা আমাদের যে 3 সদস্যের উপদেষ্টা কমিটি করা হয়েছে, এই কমিটির প্রতিবেদন পর্যন্ত আন্দোলন না করার জন্য অনুরোধ করেছে। অথচ মানে সরকারের অনুরোধ করতে হচ্ছে, তার মানে কি সরকার অনেকটা অসহায় এদের কাছে? পরিস্থিতি তাই বলছে। এই অসহায়ত্ব নিয়ে আমরা সামনে আগাবো কি করে? কারণ এই হেজিমনির হাত থেকে তো আমরা বেরোতে পারি নাই এখনো, সামনে কি করে পারবো?
এই জন্য আসলে নির্বাচিত একটি সরকার আসা নির্বাচিত সরকার আসলো, খুবই জরুরি। কিন্তু আপনি এই হেজিমনি তো বাদ দিতে পারছেন না। সেটি আমাদের সেই নির্বাচন যে গ্রহণযোগ্য হবে, সেই নির্বাচন যে সুষ্ঠু হবে, সেই নির্বাচন যে সুন্দরভাবে করতে দিবে এই প্রশাসন, সেটি নিশ্চয়তা কে দিবে? সেটি করতে হবে, কারণ আমাদের যে 5 আগস্টের যে আন্দোলন, জুলাই যোদ্ধারা যে জন্য প্রাণ দিয়েছে, তারা হাসপাতালে এখনো কাতরাচ্ছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল। এই যদি আগের মতোই থাকে তাহলে তারা নামলো কেন? তাহলে আমাদের কি চেঞ্জ মরলো কেন? হ্যাঁ, তারা মরলো কেন তাদের রক্তের উপর দিয়ে? তাহলে আমরা যদি এটা না করি তাহলে ওই শহীদদের রক্তের সাথে প্রতারণা, যারা হাসপাতালে এখনো কাতরাচ্ছে তাদের সাথে প্রতারণা। আমরা আশাবাদী লোক, আমরা আশা করব। আমরা তো স্বাধীনতার পরবর্তী সময় থেকে আশাবাদী হয়েই এই পর্যন্ত 53 বছর পার করেছি। আমরা আর এই আশা কত লম্বা করব? প্রধান অন্তরায় কোনটি? পারছি না। আপনি একজন সাংবাদিক হিসেবে এই জায়গাগুলোতে খুব ক্লোজলি দেখবার সুযোগ আপনার আমার হয়েছে। ব্যক্তিগত মতামত হচ্ছে, আমাদের যে বিগত মানে এটি কি আমলাতন্ত্রের সাথে রাজনীতিকরণ বা দলীয়করণের যে প্রভাব, সেই প্রভাব মুক্ত এখনো আমরা হতে পারি না, হতে পারি নাই। আর ওই যে সাহস, মানে যেহেতু আমি দলীয় লোক, কেউ না কেউ কোনো দলের কর্মী মতো আচরণ করছে, কিন্তু প্রশাসন যখন সে সিভিল সার্ভিসের কর্মচারী হয়ে গেছে তখন তার উচিত তার দলীয় যত কিছুই থাকুক এই পেশাগতভাবে সেটার প্রয়োগ না করা। কিন্তু আমাদের এই বিগত দিনের যে অভ্যাস, বিগত দিনের যে আইন না মানার প্রবণতা, সেই প্রবণতাটা এত বেশি হয়ে গেছে যে আমরা পরিস্থিতি ওখান থেকে বেরিয়ে আসতে পারছি না। এবং তাদের বিরুদ্ধে যে অ্যাকশন হবে, সেই অ্যাকশন যে মানে দৃষ্টান্তমূলক কিছু হবে, সে ব্যাপারে তারা নিশ্চিত হয়েই এই কাজগুলো করছেন। নইলে একটা অধ্যাদেশ হলো, এত তাড়াহুড়া করে একটা অধ্যাদেশ করলো, সেই অধ্যাদেশের ক্ষমতা বলেই কিন্তু এসব বন্ধ হওয়ার কথা ছিল। নতুন কোনো অধ্যাদেশ না, এটি পুরনো অধ্যাদেশে ফিরে যাওয়া। শেখ হাসিনার একটি নিজের মতো করে একটি অধ্যাদেশ দিয়েছিলেন, সেটি থেকে পুরনো যে অধ্যাদেশ 1982 অধ্যাদেশ, মানে কিছু সেই অধ্যাদেশেই ফিরে যাওয়া। তাহলে যারা 1982 সালের পরে চাকরি করেছেন 18 আগ পর্যন্ত, তারা কি ওটি মেনে চাকরি করতে পারেননি? না, ওই সময় যখন করা হয়েছিল তখন তো সামরিক শাসন ছিল। সামরিক শাসনের সময় যেহেতু আইন করা যায় না, তখন একটি বিশেষ অধ্যাদেশ করা হয়েছিল, এটা 79-এর। তো ওইটি পরবর্তীতে গণতান্ত্রিক সরকার আসার পর সেটি বাতিল করা হয়, যেটিতে আসলে আত্মপক্ষ সমর্থন ছাড়াই তাদেরকে কর্মচারী মানে তাদেরকে বরখাস্ত করা যেত। পরবর্তীতে এই যে গত 15 বছরে মানে প্রশাসনের যে অবস্থা শুরু হয়ে গেছে, এই অবস্থার মধ্যে যখন এই সরকার কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, অনেকেই 5 আগস্টের পর মানে চলে গেছে নিরুদ্দেশ, মানে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নোটিশ করা যাচ্ছে না, তার চাকরি খাওয়া যাচ্ছে না, মানে সে যে চলে গেছে বিনা নোটিশে। এটির যে আইন, বিদ্যমান যে আইন, সে আইন অনুযায়ী তাদেরকে যদি ডিসমিস করা যায়, ব্যবস্থা নিতে হয়, তাহলে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, যেটি বছরের পর বছর লেগে যায়। এই জন্য সরকার মনে করলো যে বিশেষ কিছু দিনের জন্য যারা পালিয়েছে বা যারা ইচ্ছা করে প্রশাসনের স্যাবোটাজ করতেছে, তাদেরকে যেন চিহ্নিত করে দ্রুত এখান থেকে বিদায় করা যায়। এটার জন্য এই আইনটা সংশোধন করে। তার মানে এখন এই আইনের যারা বিরোধিতা করছেন তারা কেউ না বুঝে করছেন, আবার কেউ মানে তাদের আশঙ্কা হচ্ছে যে এই আইনটি সবার ক্ষেত্রে মানে যাকে তাকে প্রয়োগ করা যাবে, কিন্তু তার মানে তাদের মধ্যে লুফলসের ভয় আছে যে তারাও এই ধরনের ভুল করতে পারে। যেমন এই যে এখন বিক্ষোভ করতেছে, এই আইন অনুযায়ী 3 জনের বেশি কেউ একত্রিত হয়ে প্রশাসনে কোনো ধরনের বিঘ্ন কাজে বাধা দিতে পারবে না, প্ররোচনা দিতে পারবে না। এরকম মোট কথা হচ্ছে যে প্রশাসনের সরকারি কাজের কোনো ব্যাঘাত সৃষ্টি হয়, এই ধরনের কোনো কাজ করলেই তাকে খুব শর্ট টাইমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। মূলত এটি তাদের আতঙ্কের একটা বিষয়। জি, এটি আতঙ্কিত হবার কিছু নেই। তারা যদি ভুল না করেন সেক্ষেত্রে আতঙ্কিত কেন হবেন? ওবায়দুল্লাহ বাদল, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে 2012 সালের একটি খবর, বাংলাদেশের মানবাধিকার নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ। দৈনিক যুগান্তরের খবর ছিল, যদি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সত্যিই ভালো হতো তাহলে কেন 2012 সালেই জার্মানির মতো দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে এমন উদ্বেগ জানিয়েছিলেন? এই উদ্বেগ কি শেখ হাসিনার অপশাসনের বহিঃপ্রকাশ ছিল কিনা? এবং এরপরেও শেখ হাসিনা কিন্তু বারবার মানবাধিকারের নানা পুরস্কার আমরা আনতে দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেশে বিদেশে।
এবং তাকে নানান উপাধিতেও ভূষিত করা হয়েছে। এবং শেখ হাসিনা বা আমাদের দেশের সুশীল সমাজও কিন্তু মানবাধিকার পরিস্থিতি নিয়ে জার্মানি উদ্বেগ প্রকাশ করলেও সুশীল সমাজকে কোনো কথা বলতে কখনো শুনিনি। আসলে এই শেখ হাসিনার শাসনামলটি আমাদের সময় সর্বশেষ 1/11-এর পরে যখন নির্বাচনের নামে সে ক্ষমতা গ্রহণ করে, এরপর থেকেই কেন জানি আগের রেজিমে যেভাবে সে দেশ পরিচালনা করেছে তার থেকে মানে 96 মেয়াদে, হ্যাঁ 96 মেয়াদে মোটামুটিভাবে গণতন্ত্রের কিছুটা চর্চা ওই সময়ও ছিল। কিন্তু 2009-এ যখন আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা মানে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নিল, এরপরে তাদের ভিতরে এক ধরনের মানে এটি তাকে আজীবন ক্ষমতায় থাকতে হবে, এটির জন্য যা করার দরকার ক্ষমতায় থাকার জন্য, মানে সে খুব পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে মানে প্রত্যেকটা দিনই তার প্ল্যান করা ছিল, মানে তাকে প্ল্যান করে তাকে যে কোনো মূল্যেই হোক ক্ষমতায় থাকতে হবে। এখান থেকে চলে গেলে সে অতীতে যে আকাশ বা অপকর্ম করেছে সেটির বিচার হবে, সেই বিচারে সে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং মানে বাঘের পিঠে সোয়ার হয়ে গেছে, এখন সে আর নামতে চায় না, কারণ নামলেই বাঘ তাকে শেষ পর্যন্ত নামতে পারেনি। হ্যাঁ, এবং এই যে 12 সালে তখন কিছুটা হলেও মানুষ বুঝতে শুরু করলো, 9 সালে ক্ষমতা নিল, 12 সালে এসে জার্মান উদ্বেগ প্রকাশ করলো। আপনি খেয়াল করে দেখেন 9 থেকে 12 3 বছর, এই 3 বছরেই কিন্তু অলরেডি ওই যে বলে না একটি কথা আছে না যে দিনের শুরুতেই বোঝা যায় দিনটি কেমন যাবে, ওই 3 বছরেই কিন্তু এই যে গুম খুন, মানবাধিকার লঙ্ঘন এবং এই যে দলীয়ভাবে মানে বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন, অন্যায় অবিচার কিন্তু শুরু হয়ে গেছে। এবং ট্যাগিং রাজনীতি, হ্যাঁ ট্যাগিং রাজনীতি, মানে ওই সময় তো কেউ সঠিক কথা বললেই তাকে বিএনপি জামাত ট্যাগ দেওয়া হতো বা তাকে স্বাধীনতা বিরোধী, একেবারে রাজাকার, সোজা মানে এক কথাই বলতো, বিএনপিও বলতো না, বিএনপি বললে তো ওইটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, কিন্তু রাজাকার, সরাসরি রাজাকার আখ্যা দেওয়া হতো। বিএনপির কর্মীরা বা নেতারাও গ্রেপ্তার হলে অনেক সময় দেখতাম যে গণমাধ্যমে খবর বেরিয়েছে, এবং তাদেরকে দেখা যেত যে জঙ্গি গোষ্ঠী, কোনো না কোনো ভাবে জঙ্গির বই টই দেওয়া হতো, অথবা ধর্মীয় কোনো বই পেলেই সেটা জঙ্গি বই বানানো। না, নামাজের বই নিয়েও তো তারা জঙ্গি সাজিয়ে অনেক নাটক করেছে, এবং ওই আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য, অতি উৎসাহী সদস্য, যারা ওই তাদের বসের নির্দেশে মানে আইন কানুন মানত না, তারা আসলে সঠিক জিনিসটি মানুষের কাছে না করে ওই দেখা যেত যে তাদেরকে জঙ্গি বানাতো, হয়তোবা কাউকে বিরোধী রাজনৈতিক দল মানে সরাসরি বিএনপি না বলে তাকে রাজাকার জঙ্গি সাজিয়ে তাদেরকে নানানভাবে হেনস্থা করতো, তাদেরকে গুম করতো। যারা যেমন ইলিয়াস আলীর মতো একজন জনপ্রিয় মানে বিরোধী দলের নেতা, এবং তাকে এইভাবে গুম করা হয়েছে, এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না। চৌধুরী আলম সহ এইরকম অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। এই জিনিসগুলো শুধু বাংলাদেশেই না, এটি বিদেশেও এই জিনিসগুলো তারা জানতো, যে কারণে জার্মান এরকম উদ্বেগ প্রকাশ করে। কিন্তু তারপরেও তিনি মানবাধিকারের সবক তো দিতেন এবং নানান পুরস্কার তো আনতে দেখেছি তাকে। মানে শেখ হাসিনা আসলে খুব পরিকল্পিতভাবে সে কিন্তু অনেক কাজগুলো সে সূক্ষ্মভাবে করে ফেলেছে। সেটি হচ্ছে যেমন ধরেন বলা যায় যে উনি ক্ষমতায় থাকার সময় আইন শৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত অপকর্ম করার ফ্যাসিলিটিস দিয়েছে, যাতে তোমরা অপকর্ম করো, ভবিষ্যতে তুমি আর আমাকে ধরতে পারবে না, কারণ তুমিও তো মানে সিন্ডিকেটে নিয়ে গেল। ঠিক এরকম ভাবে শিক্ষকদের রাজনীতি করার অনৈতিকভাবে কিছু সুবিধা দিয়ে দেয়, ওই শিক্ষকরাও তখন দলীয় বাহিনীতে পরিণত হয়। আর ছাত্রলীগ, যুবলীগ এরা তো আছেই, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী, আমলা, মানে রাষ্ট্রীয় যেসব অর্গান, এই অর্গানগুলো যার উপরে ভর করে রাষ্ট্র ফাংশন করে, সেই অর্গানগুলোকে তারা নানানভাবে এই মানে এটাকে বলে অনৈতিক কাজে করার সুযোগ দিত, এবং তাদেরকে এইভাবে অনৈতিক কাজ করতে দিয়ে তাদের ওই রেকর্ডটা সে হাতে নিত। এবং যখনই সে নীতির কথা বলতো যে আমলনামা কিন্তু হাতে আছে, সো আমি যেভাবে বলবো তোমাকে সেভাবে করতে হবে। অনেক সময় অতি উৎসাহী হয়ে কিছু লোক তো এটা করছেই, সেই সাথে আবার কেউ যদি একটু নীতির মধ্যে থাকার চেষ্টা করছে, তখন তাকে দেখা যাচ্ছে যে তার ফ্যামিলি, তার অতীত রাজনীতি, এইরকম জিনিস নিয়ে এসে তাকে নানানভাবে প্রতিবেদন তৈরি করে তাকেও মানে জিম্মি করে, অনেকটা জিম্মি করে তার মাধ্যমে তার
অনৈতিক কাজগুলো দুঃশাসনকে বাস্তবায়ন দীর্ঘায়িত করেছে। ঠিক এরকম তো গুম খুন তখন তো এটা যেটির একেবারে করুণ পরিণতি 2024-এর জুলাই 5 আগস্ট। জি, ধন্যবাদ বাদল ভাই। আপনার কাছ থেকে আবারও শুনবো একই বিষয়ে হুমায়ুন কবির ভাই। সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন আপনি, গুম হয়ে গিয়েছিলেন এবং দীর্ঘদিন কারাগারেও আপনার কাটাতে হয়েছে। বাংলাদেশের কার্যত মানবাধিকার পরিস্থিতি কেমন ছিল আপনার অভিজ্ঞতা এবং আপনার আশপাশ থেকে দেখা? মানুষ যখন অমানুষ হয়ে যায়, মানুষ যখন দ্বিপদী জানোয়ার হয়ে যায়, তখন সে কাকে অধিকার দেবে, কার অধিকার রক্ষা করবে? আমাদের গত 16টা বছর সেটাই ছিল। আমরা কোনো মানুষের অধীনে আমরা ছিলাম না, শাসিত ছিলাম। নানান দেশ থেকে এই যে শেখ হাসিনাকে মানবাধিকারের নানান পুরস্কার দেয়া হতো, ইনফ্যাক্ট তাকে ডক্টরেট ডিগ্রি অনেক কিছু দেয়া হয়েছে। এগুলো তারা দিত কিভাবে? এগুলো কি তারা এই বাস্তবতা জানতো না? পুরস্কার, ওনার পুরস্কারের নামগুলোও যদি আপনি শোনেন তাহলেই বুঝবেন যে পুরস্কারগুলো কি। সাউথ পুরস্কার, সাউথ ইস্ট পুরস্কার, এই নামে এই কোনো পুরস্কার আর কাউরে পেয়েছে বাংলাদেশে না, পৃথিবীতে কেউ পেয়েছে সাউথ পুরস্কার? অনেক জিনিস তো উনি একমাত্র, উনি একমাত্র। অর্থাৎ এই পুরস্কারটা ওনার জন্য বানানো হয়েছে। মহিউদ্দিন খান আলমগীর যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি এগুলা করতেন কোথা থেকে কেনা যায়, এবং পুরস্কার পান নাই কোথাও, উনি কিনে এনেছেন। এটা বিক্রি হতো আমাদের মধ্যে, কলকাতা থেকে বিক্রি হতো, কলকাতা হারবালের মতন ডিগ্রি বিক্রি হতো এবং সেগুলোই হাসিনা পেয়েছেন। একটা পুরস্কারও মানসম্মত পুরস্কার না। সেগুলো যে কোনো দেশে একটা ইউনিভার্সিটি থেকে আপনি ডোনেশন দেবেন, ঠিক আছে, এখানে আমি কথার কথা 1 কোটি টাকা দিলাম ডোনেশন, তাহলে সেখান থেকে আপনাকে একটা পুরস্কার দেবে। এবং সেরকমের পুরস্কার দুইজনেই পেতেন ওই সময়, একজন শেখ হাসিনা আর একজন আপনার এটিএন বাংলার মাহফুজুর রহমান। সবগুলো পুরস্কার কেনা, টাকা দিয়ে কেনা, একটা পুরস্কারও কোনো ওনার যোগ্যতার জন্য। কার্যত তাহলে মানবাধিকার কি ছিল? হ্যাঁ, এখন মানবাধিকারও তো উনি যেখানে মানুষই নাই সেখানে মানবাধিকার কিভাবে থাকবে? উনি যেটা করেছেন, কি মানব সীমাকে অতিক্রম করেছিলেন? উনি নারীর অধম যেটা, সেটা উনি হয়েছে। উনি তো নিজেকে নারী মনে করতেন না। তা ওনাকে যদি আমরা মানুষ হিসাবে এবং ধার হিসাবে মনে করি, তাহলে উনি কোনো মানুষই ছিলেন না, উনি একজন নরাধম ছিলেন। কাজে ওনার কাছ থেকে আপনি, একজন অধমের কাছ থেকে আপনি কিভাবে মানবাধিকার আশা করতে পারেন? আমি কখনো আশা করি নাই। এবং আমরা যারা ভুক্তভোগী তারা জানি যে কতটা নির্মম, কতটা ভয়ঙ্কর ওনার চরিত্র ছিল। তো সেক্ষেত্রে এই যে মানবাধিকার লঙ্ঘন, আমরা তো হত্যা, গুম, খুন এগুলোর বিচারের দাবি শুনি, কিন্তু আপনার ব্যাখ্যা অনুযায়ী যে গোটা দেশের কোনো মানুষের কোনো অধিকার উনি রাখেননি, না, ছিল না। সেটিও তো বড় ধরনের বিশ্বাসঘাতকতা নাগরিকদের সাথে, জনগণের সাথে। সেই বিচার কোথায় পাবে জনগণ? এখন সেই বিচার করতে পারবে একমাত্র যদি এমন একটা সরকার আমরা চাই, যেখানে বর্তমান সরকারের যে কিছু সংস্কার যে তারা করতেছে, এই সংস্কারের পক্ষে আমি। তবে সংস্কার, এই সরকার যেমন একটা টাইম করে যে আমরা জুনের মধ্যে করবো অমুক সমুক, এটা না। সংস্কার একটা প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে সবসময়। আজকে যেটা আছে সেটাকে আরও ভালো করা যায় কিভাবে, সেইভাবে চলবে। সংস্কার করে আমরা একটা সুশাসন প্রতিষ্ঠা করব, কিন্তু এটা হঠাৎ করে হবে না। এবং সুশাসনের জন্য দরকার একজন সৎ প্রশাসক ছাড়া, সৎ প্রশাসক কে নির্বাচিত করতে পারে? একজন জনগণ নির্বাচিত করতে পারে। নির্বাচিত সরকার ছাড়া সৎ শাসন বা সুশাসন আশা করা যাবে না। জি, হুমায়ুন ভাই, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। 2014 সালের একটি খবর আমরা দেখছি, আজ আসছেন সুষমা স্বরাজ। তো অবশ্যই আমরা জানি, আমাদের সবারই জানা আছে মোটামুটি, সুষমা স্বরাজের সফর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আমাদের রাজনীতিকে 24-এর যে রক্তাক্ত বাস্তবতার মুখে ফেলবার জন্য ওই সফরটি কিন্তু ভূমিকা রেখেছিল। আওয়ামী লীগের সাথে আর ভারতের সাথে যে অনৈতিক এবং গোপন যুথবদ্ধতা, সেটা শুরু কিন্তু 2009 থেকে শুরু হয় নাই। আমরা যদি এই 21 শতাব্দীতে ধরা হয়, তাইলেও সেটা শুরু হয়েছিল 11 সেনা তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে। এবং সেই সেনা তত্ত্বাবধায়ক সরকার, সেটা ছিল একটা বিদেশি রাষ্ট্রের পরিকল্পনায় হয়েছিল। হ্যাঁ, এবং সেটা আওয়ামী লীগকে কেন্দ্র করে সেইভাবেই হয়েছে। এবং সেটার প্রথম গোড়াপত্তন হয় আপনার 2007 সালে। সেইটাকে আইনি বা নির্বাচনী
একটা সাপোর্ট দিয়ে বা একটা লেভেল দিয়ে 2010 সাল থেকে সেটাকে শুরু হয়। 14 সালে সেটাকে আরও ভয়ঙ্কর হয়। 2014 সালে যখন আসেন সুষমা স্বরাজ, তখন পররাষ্ট্র সচিব ছিলেন ভারতের সুজাতা সিং, আর বাংলাদেশে তখন হাই কমিশনার ছিলেন পঙ্কজ শরণ। তো এদের সাথে মিলে আমাদের তৎকালীন বিরোধী দলীয় নেতা ম্যাডাম জিয়ার সাথে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে ম্যাডাম জিয়া প্রথমে একটা কথা বলেছিলেন যে আপনার সাথে আলোচনা, কী ধরনের আলোচনা হবে? সে আলোচনাটা হতে হবে আপনারা যখন ভারত বাংলাদেশের নাগরিকদের সাথে, জনগণের সাথে সম্পর্ক করবেন, তখনই আপনাদের সাথে একটা আমাদের ফলপ্রসূ আলোচনা হতে পারে। কিন্তু আপনারা দলের সাথে সম্পর্ক করতেছেন, সেখানে তো আমাদের এই সম্পর্কটা বা এই আলোচনা এটা একটা শুধু আনুষ্ঠানিকতা মাত্র। মানে সুষমা স্বরাজ আসলে ভারতের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করবার জন্য এই সফরগুলো বা যেই চুক্তিগুলোই হোক এগুলো করেছেন, এবং শেখ হাসিনা সেগুলোকে বৈধতা দিয়েছেন ভারতের ফ্রাঞ্চাইজশিপ নিয়ে। এবং তখন এসে ম্যাডাম জিয়ার সাথে যেসব আলোচনা করলেন, উনি বললেন যে হ্যাঁ, আমরা ভারত সরকার বাংলাদেশের জনগণের সাথে করতে চাই। কিন্তু এটা শুধু ছিল লিপ সার্ভিস, উনি বলে গেছেন, কিন্তু এটা করেন নাই। বরঞ্চ উনি 2040 সাল বা 41 সাল বা আগামী 2024 পর্যন্ত তারা কিভাবে ক্ষমতায় থাকে সেইটারই একটা গোড়াপত্তন উনি করে গেছেন। হ্যাঁ, এবং সেইভাবেই সব অর্গানগুলোকে উনি ম্যানেজ করে দিয়ে গেছেন। এবং ওদের ভারত আজ পর্যন্ত সেই সম্পর্কটি কিন্তু পিপল টু পিপল করতে করে না, এবং তারা করবেও না, এবং করবার আগ্রহও নেই। ওবায়দুল বাদল, একই বিষয়ে ওই সময়ও আপনি একেবারে ওয়ার্কিং জার্নালিস্ট, সচিবালয় কভার করতেন, এই সফরগুলো কেমন ছিল? ওই সময় আসলে ভারত থেকে যে কোনো মাত্রার কর্মকর্তা, মানে আমাদের এখানকার অফিসিয়াল অর্ডারগুলো সব ওরকমই একেবারেই মানে মনে হতো যে আমাদের প্রভুর কোনো দেশ থেকে লোক এসেছে, এবং তারা কি বলে সেটি বাস্তবায়ন করার জন্য সরকার খুব উদ্গ্রীব থাকতো। এবং এখানে ভারত কি চায় আমাদের তারা মনিটরও করতো, মনিটরও করতো। এবং এখনো আমার বিশ্বাস, এখনো ওই ভারতের যে গুপ্তচর থেকে শুরু করে বিভিন্ন সেকশনে তাদের লোক আছে, এবং সাংবাদিকরাও কিন্তু এটা আমাদের প্রফেশনের অনেক সাংবাদিকই আছেন যারা এই এখনো সেই এমবাসিতে ধর্ণা দেন। হ্যাঁ, ধর্ণা দেন, এবং তারা খুব প্রভাবশালী, এবং মিডিয়ার বিভিন্ন গেটকিপার পর্যায়গুলোতে তারা ছিলেন, এবং কেউ কেউ এখনো আছেন। জি বাদল ভাই, আমরা শেষ করব এমন বাস্তবতা থেকে আগামীর যে নতুন এক বাংলাদেশের, যে মানবিক এক বাংলাদেশ, সবার বাংলাদেশ প্রত্যাশা আমরা করছি, সেই প্রত্যাশার যদি আমাদের প্রাপ্তিতে রূপান্তর করতে হয়, তাহলে রাজনৈতিক আচরণ এবং সরকারের পথ চলা কেমন হওয়া উচিত? সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, রাজনৈতিক দলের লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহেবের সঙ্গে যে বৈঠকটি হয়েছে, সেখানে কিন্তু তারা একটি নির্বাচনের তারিখ নিয়ে মানে এক ধরনের আশাবাদ, একদম পজিটিভ। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি ওই আশাবাদকে সামনে রেখে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি এই সরকারকে সহযোগিতা করে, তাহলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারকে জনগণ সহায়তা করতে হবে। এবং ওই সরকারকেও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র পরিণত করতে হলে আগের যে অবস্থা ছিল সেটি থেকে ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে হবে, এবং নিয়ম নীতি শিক্ষা নিতে হবে, যে ভবিষ্যতে যাতে বাংলাদেশ আর যেন এইরকম মানে বিপথে না যায়। আমরা যে সেক্টরেই থাকি না কেন, আমি আমার মিডিয়াতে, আবার কেউ চাকরিজীবী, কেউ বিভিন্ন বাহিনীতে চাকরি করে, সবাইকে এই দেশটাকে ভালোবাসতে হবে, মানে নাগরিক যে দায়িত্ব সেটি পালন করতে হবে। বাদল ভাই, হুমায়ুন কবির ভাই, একই প্রশ্ন আপনার। যে সরকারই আসুক, তারা যেন সেই লাইনে চলতে পারে সেটা করতে হবে। এবং এখানে শাসক হিসাবে নয়, সবাই যেন, যারাই নির্বাচিত হয়ে আসবেন, তারা নির্বাচিত হওয়া মানেই সে সব কিছুর মালিক না, দেশের মালিক না, দেশের মালিক জনগণই থাকবে, তারা জনগণের সেবক হয়ে আসবে। ধন্যবাদ হুমায়ুন কবির ভাই আপনাকে, ধন্যবাদ ওবায়দুল্লাহ বাদল আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে নতুন পরিচয়ে পরিচিত করেছে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হয়, প্রজা থেকে হয়ে ওঠে নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে
আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।